নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। এই মুহূর্তে আবহাওয়ার খবর দেব আপনাদেরকে। আবহাওয়ার এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ, যা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, যার কারণে বৃষ্টি হবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিস্তারিত জানবো আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিচ্ছে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী সরকার। সুদীপ্তা, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? কতদিন বজায় থাকবে এরকম আবহাওয়া? দেখো, এই বৃষ্টি কিন্তু চলবে আগামী বুধবার পর্যন্ত। এরকমই বৃষ্টির দাপট দেখা যাবে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে যদিও একটু অন্যরকম ছবি ছিল, তবে এখন এই মুহূর্তে ভালো রকম বৃষ্টি পড়ছে এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, সেই সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতায়, সেখানেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে। বিশেষ করে উত্তরের দিকে শহর কলকাতা, উত্তর এবং মধ্য কলকাতা, সেখানে কিন্তু ভালো রকম বৃষ্টি হচ্ছে। যদিও কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ 3 দিনই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। উপকূলের সমস্ত জেলাতেই, দক্ষিণবঙ্গের উপকূলের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেমন 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে। কলকাতাতে 11 থেকে 13-র মধ্যে একদিন ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি দিনগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অর্থাৎ আজকে 11 তারিখ, আজকে কিন্তু কলকাতা এবং 12 তারিখ, অর্থাৎ 11 থেকে 12 তারিখের মধ্যে কলকাতায় ভারী বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি দিনগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতে, যেমন পশ্চিমের কয়েকটি জেলা, সেগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির প্রভাব, এমনটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাতেও কিন্তু ভারী বৃষ্টি হবে। এবং শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া কিংবা ঝোড়ো হাওয়া, সেটাও কিন্তু একই সঙ্গে প্রভাব ফেলবে। তাই বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে ওয়ার্নিং বা সতর্কতা, সেটাও কিন্তু একই সঙ্গে জারি করে দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে যাওয়ার নিষেধাজ্ঞা, সেটাও কিন্তু একই সঙ্গে জারি করে দেওয়া হয়েছে। কমলা সতর্কতা জারি কয়েকটি জেলায়, যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, এই জেলাগুলোতে কমলা সতর্কতা আজকে জারি করা হয়েছে 11 তারিখ। এবং ইয়েলো সতর্কতা বা হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেটা একটি ভারী বৃষ্টি সতর্কতা কিন্তু একই সঙ্গে জারি করা হয়েছে আজকে। কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত জেলাতেও কিন্তু আজকের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যা তার মধ্যে অবশ্যই কলকাতা রয়েছে, হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে। অরেঞ্জ সতর্কতা আবার 12 তারিখেও রয়েছে, 13 তারিখেও রয়েছে, 14 তারিখ পর্যন্ত কিন্তু অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ টেলিফোনে ছিলেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী সরকার। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে রাজ্যে জারি রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে মালবাজারে ও সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, সরাসরি নজর রাখবো সেদিকে। রয়েছেন বিনোদ মিঞ্জ, নির্জল দে সহ মোশাররফ হোসেন, হারাধন দাস, আগস্তুস কেরকেতা, সঞ্জয় কুজুর, পরিমল বর্মন, দীপক রয়, মেহবুব আলাম, রবিন রায়, পুলিন গোলদার সহ বাদল দাশগুপ্ত, জোসেফ মুন্ডা, শ্রদ্ধেয় ট্রেড ইউনিয়ন লিডার শক্তিপদ মণ্ডল, তাপস দাশগুপ্ত, অমিত দে, কানাইয়ালাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মনালাল জেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী সহ সাইড স্টেজে যারা রয়েছেন, বিভিন্ন পুরসভার পুরপ্রধান সহ, ভাইস চেয়ারম্যান সহ, ট্রেড ইউনিয়ন লিডার সহ, বিভিন্ন পঞ্চায়েতের এবং জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, সবার নাম যদি আমি ব্যক্তিগত করে নিতে পারতাম, আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হতো না। কিন্তু সময় সংক্ষেপ, অনেকক্ষণ ধরে এসে আমার মায়েরা, বোনেরা, সতীর্থ
সহযোদ্ধা সহকর্মীরা আজকে এই আড়া স্কুল মাঠের ঐতিহাসিক সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং গরম বাড়ছে রোববারের বেলা। আপনারা সপ্তাহে একটা দিনই ছুটি পান এবং সেই ছুটির দিনটাও আজকে আপনারা আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম জানাই। তার কারণ সপ্তাহে 6 দিন কাজ করে সেই সকাল 6টায় 7টার সময় বেরিয়ে সূর্যাস্তের পর সন্ধ্যে 7টায় 8টায় বাড়ি ফেরা এবং পরিবারের সময় কোনো রকম সময় না কাটিয়ে একটা রোববারের দিন আপনারা পেয়েছেন, সেটাও আপনারা আমাদের সাথে মেলবন্ধনের জন্য যে সুযোগ আমাদের করে দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা এই সমাবেশের মাধ্যমে আমাদের সকলকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কথা দিতে পারি যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আগামী দিন সোচ্চার হব। যেখানে যা দরকার হবে আপনাদের পাশে দাঁড়াবো, এই নিয়ে কোনো দ্বিমত রাখবেন না। অনেকের মধ্যেই একটা ধারণা তৈরি হয় যে আমাদের অনেক কিছু দাবি দাওয়া রয়েছে, কিন্তু ট্রেড ইউনিয়নের নেতারা আমাদের দাবি দাওয়া নিয়ে কেন সোচ্চার হচ্ছেন না। আমি আপনাদের বলি, আমি রাস্তায় আস্তে আস্তে কিছু লোকের সাথে কথা বলেছি। কালকে আপনাদের যে সমাবেশ ছিল সেখানে প্রায় 1250 লোক প্রতিনিধি অংশগ্রহণ করেছে এবং প্রায় 45 জন নিজেদের কথা বলেছেন আপনারা যে কি সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। এর সাথে সাথে আপনারা আপনাদের পিএফ গ্র্যাচুইটি রিলেটেড যে সমস্যার কথা বলেছেন সে সব আমার কানে এসে পৌঁছেছে। আপনারা আপনাদের বাড়ির সমস্যার কথা বলেছেন, পানীয় জলের সমস্যার কথা বলেছেন, মজুরির কথা বলেছেন, অর্থাৎ দিনের যে হাজিরা সেটা যাতে বাড়ানো হয় তার কথা বলেছেন। এই সব কথাগুলো আমার কানে এসে পৌঁছেছে এবং আজকের এই সমাবেশ জলপাইগুড়ি জেলার, শুধু তো জেলার সমাবেশ না, 6টা জেলার সমাবেশ। একদিকে দার্জিলিং হিল, দার্জিলিং প্লেন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, আর ওদিকে উত্তর দিনাজপুর। প্রায় 3.5 লক্ষ চা শ্রমিক আজকের এই সবার সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে বা কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা খবরের চ্যানেলের মাধ্যমে আপনারা এই সভা দেখছেন। আলিপুরদুয়ারের বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে কালচিনি, নাগরাকাটা, মাদারিহাট, কুমারগ্রাম, আলিপুরদুয়ার টাউন, 2 নম্বর ব্লক, ফালাকাটা, যে সমস্ত জায়গায় স্ক্রিন লাগিয়ে যারা আজকের এই সভা দেখছেন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি সকলকে বলতে চাই যে আপনাদের দাবি আমাদের দাবি। আপনারা যে জিনিসগুলো নিয়ে কালকে কথা বলেছেন বা দীর্ঘ 1 বছর 2 বছর ধরে আপনারা আওয়াজ তুলছেন, সেই দাবি দাওয়া নিয়ে আমাদের যতদূর যাওয়ার আমরা যাব, আপনি আশ্বস্ত থাকুন। সিপিএম আমলে 2011 সালে চা শ্রমিকদের হাজিরা ছিল 67 টাকা। আজকে সেটা বেড়ে, গত জুন মাসে 30 টাকা বেড়েছে, সেটা বেড়ে আজকে হাজিরা হয়েছে 232 টাকা। 232 টাকা আপনারা হাজিরা পাচ্ছেন এবং তার সাথে অনেকের একটা অভিযোগ রয়েছিল যে আমরা পিএফ পাই না, গ্র্যাচুইটি পাই না, পিএফ জমা হচ্ছে কি হচ্ছে না, আমাদের কাছে SMS-এ কোনো রকমভাবে কোনো আপডেট আসে না, মালিক পিএফের টাকা জমা করছে কিনা, মাসে 800 টাকা, 1000 টাকা, অর্থাৎ প্রায় 1 বছর গেলে 15,000 16,000 টাকা করে আপনারা পিএফ পান। সেই টাকা সঠিকভাবে জমা হচ্ছে কি হচ্ছে না, কোনো রকম কোনো তথ্য আপনাদের কাছে নেই। আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি?
মায়েরা বলুন, যারা আছেন, পিএফ এর অভিযোগ আপনাদের রয়েছে, হ্যাঁ কি না? হাত তুলে বলতে হবে সবাইকে, হ্যাঁ কি না রয়েছে। গ্র্যাচুইটি নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে। আজকের এই সমাবেশ কোনো রাজনৈতিক সমাবেশ নয়। সামনে কোনো নির্বাচন নেই, পুরসভা নেই, বিধানসভা নেই, লোকসভা নেই, পঞ্চায়েত নেই। পঞ্চায়েত নির্বাচন তাও 1 বছর সময় রয়েছে। আপনি বলুন, আজকের এই সমাবেশ কি রাজনৈতিক সমাবেশ? ভোটের সময় যারা আসে বহিরাগতরা পরিযায়ী পাখির মতো, আর ভোটের পর যদি কাউকে দেখতে না পাওয়া যায় তার উপর আপনারা আস্থা ভরসা রাখবেন? রাখবেন? আমি 12ই জুলাই জলপাইগুড়িতে এসেছিলাম, ধূপগুড়িতে। আমি কি বলেছিলাম? যে প্রত্যেক 2 মাসে আমি আসব। আর উত্তরবঙ্গ কথাটা নিয়ে আমার আপত্তি রয়েছে। কোনো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, গৌড়বঙ্গ নয়। কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা একটাই বঙ্গ, সে বঙ্গের নাম পশ্চিমবঙ্গ, অন্য কোনো বঙ্গ নয়। বিজেপির আর সিপিএম এর কিছু নেতাদের গায়ে জ্বালা হয়েছে যে অভিষেক ব্যানার্জি তো বলে চলে গেল, আর দেখা পাওয়া যাবে না। আরে আমি এক কথার ছেলে, যা বলি বুক ঠুকে বলে যাই আর তা করি। আমি বলেছিলাম প্রতি 2 মাসে আসব, আপনাকে বলতে হবে না আমি আসব। 12ই জুলাই এসেছিলাম, 2 মাস পূর্ণ হয়নি। 11ই সেপ্টেম্বর আজকে আবার জলপাইগুড়িতে আপনার সামনে এসে উপস্থিত হয়েছি। এই সমাবেশ কোনো রাজনৈতিক সমাবেশ নয়। এই সমাবেশ আমার কথা রাখার সমাবেশ। এই সমাবেশ আপনাদের জন্য আগামী দিন আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করার জন্য শপথ নেওয়ার সমাবেশ। এবং আমি যে কথাগুলো জানতে পেরেছি, আমাদের দলের লোক বা জেলা প্রশাসনের লোকের মারফত আমার কাছে সেই তথ্য বা কথা পৌঁছায়নি। আজকের এই সমাবেশ আমরা যে কারণে জড়ো হয়েছি আজকে, আপনাদের দাবি দাওয়া নিয়ে। আপনারা মানে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা নয়, জেলার কোনো প্রতিনিধি নয়। আপনারা মানে খেটে খাওয়া শ্রমিকরা, সে সমস্ত মহিলা শ্রমিকরা যারা সকালবেলা কাঁধে আর ঘাড়ে বাচ্চাকে বেঁধে চাপাতা তুলতে বেরোন, সকাল 6টায় বেরোন আর সন্ধ্যে 7টায় বাড়ি পৌঁছান। তাদের জন্য আজকে আমাদের এই সমাবেশ। আপনারা মানে সে সমস্ত শ্রমিক ভাইয়েরা যারা 15 দিন কাজ করার পর 15 দিনের হাজিরাটা পেতে না পেতেই এলাকার লোকাল যে মুদির দোকান, তার ধার শোধ করতে করতে সেই টাকাটাও আপনাদের ব্যয় হয়ে যায়। তাদের জন্য আজকের এই সমাবেশ। এই সমাবেশ তাদের জন্য যারা তীর্থের কাকের মতো চেয়েছিল কেন্দ্র সরকার কি করবে, আর আমাদের জন্য কবে উন্নয়নমূলক প্রকল্প কেন্দ্রের সরকার ঘোষণা করবে। 2016 সাল, 2019 সাল, 2021 সাল নিজে প্রধানমন্ত্রী এসছিল, এসে কি বলেছিল? আমার কাছে তো গ্যাজেট নোটিফিকেশন রয়েছে, আমি আপনাদের দেখাতে চাই। এই যে নোটিফিকেশন, 28শে জানুয়ারি 2016 সাল, তার আগে এসে প্রধানমন্ত্রী বলেছিল যে যে সমস্ত বন্ধ চা বাগানগুলো আছে, যেমন বীরপাড়া চা বাগান, গড়গান্ডা চা বাগান, লঙ্কাপাড়া চা বাগান, তুলসীপাড়া চা বাগান, খুন্টাপাড়া চা বাগান, ধুমচিপাড়া চা বাগান, দেমদিমা চা বাগান, এই 7টা চা বাগান কেন্দ্রের সরকার অর্থাৎ মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার অধিগ্রহণ করবে এবং খোলার ব্যবস্থা করবে বলেছিল নরেন্দ্র মোদী, আর বাস্তবায়িত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যা বলে করে না, তৃণমূল কংগ্রেস যা বলে তৃণমূল কংগ্রেস করে। এটাই হচ্ছে পার্থক্য। আপনারা দেখুন, 2016 আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা ভোট দিয়েছিলেন। 2019-এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা ভোট দিয়েছিলেন। 2021-এর আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা ভোট দিয়েছিলেন। এবার বলুন তো, এবার যদি ভোট চাইতে আসে কি করবেন? কি করবেন? যদি বলে এই দেবো তাই দেবো, অধিগ্রহণ করব, চা শ্রমিকদের জন্য এত টাকা বরাদ্দ হয়েছে,
কই 2 বছর আগে তো বাজেট করে বলেছিল আসাম আর পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার, তার মধ্যে 10 পয়সা দেখতে পেয়েছেন কেউ? কোথাও এসছে? এখানে আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ বলতে পারে 10 পয়সা এসছে সেই 1000 কোটি টাকার, আমি কাল থেকে রাজনীতি করব না, ছেড়ে দেবো। এত বড় কথা দায়িত্ব নিয়ে বলে গেলাম। এরা মিথ্যেবাদীর দল। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদকে পাথেয় করে যারা রাজনৈতিক স্বার্থে নিজেদের আচ্ছে দিন আনার জন্য কাজ করে, তাদেরকে আর ছেড়ে কথা বলা যাবে না। আমি আপনাদের বলতে চাই যে আপনাদের যে পিএফ আর গ্র্যাচুইটির দাবি, এই দাবি অত্যন্ত ন্যায্য, এবং আপনাদের জেনে রাখা উচিত যে পিএফ আর গ্র্যাচুইটি রাজ্য সরকারের অধীনে পড়ে না, কেন্দ্র সরকারের দায়িত্ব। যদি কোনো চা বাগানের মালিক আপনাকে পিএফ গ্র্যাচুইটি না দেয়, এখানে শ্রমমন্ত্রী আছে, আমি শ্রমমন্ত্রীকে অনুরোধ করব যে আগামী দিন 3,83,000 চা শ্রমিক, এই 6টা চা বলায় যারা রয়েছে, তাদের সবার যেন আগামী দিন একটা করে আইডেন্টিটি কার্ড তৈরি হয়। 3 মাসের মধ্যে শ্রম দপ্তরকে সুনিশ্চিত করতে হবে। 3 মাসের মধ্যে। আজকে সেপ্টেম্বর, অক্টোবর হলো পুজো, নভেম্বর, ডিসেম্বর, 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেকটা শ্রমিকের হাতে আইডি কার্ড পৌঁছে যাবে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। 2, যারা পিএফ আর ইএসআই জমা করেনি, ট্রেড ইউনিয়নের যারা আমাদের প্রতিনিধিরা আছে, আমি তাদের অনুরোধ করব এই নিয়ে প্রত্যেকটা চা বাগানে গেট মিটিং হবে, লাইন মিটিং হবে, আন্দোলন হবে, এবং চা বাগানে যারা কাজ করে তাদের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়বে, শ্রমিকের স্বার্থে, মালিকের স্বার্থে নয়। আমি হিন্দিতে বলে দিই, यहां पे लेबर मिनिस्टर मौजूद है, मैं उनको ये कहा और उनको ये रिक्वेस्ट किया आप सबकी तरफ से कि आने वाले 3 महीने के अंदर कूच बिहार से लेके उत्तर दिनाजपुर तक जितना भी चा बागान है और जितना भी मेरा चा श्रमिक भाई बहन लोग वहां पे काम करते हैं, 3.5 लाख चा श्रमिकों को 3 महीने के अंदर एक आइडेंटिटी कार्ड मिलना चाहिए और सबको 3 महीने के अंदर यह आईडी कार्ड पहुंच जाना चाहिए। दूसरी बात, पीएफ और ग्रेचुइटी लेके आपका जो सजेशन है या आपका जो कंप्लेन है वो हमारे पास आया है, वो हमारे पास पहुंचा है, और मैं ये मानता हूं ये आपकी हक की कमाई है। कोई आपके ऊपर कोई एहसान नहीं कर रहे, मैं यहां कोई एहसान करने नहीं आया हूं, मैं आपको आपका हक दिलाने आया हूं, और मरते दम तक आपके साथ खड़ा रहूंगा। एक बार जो बोल दिया वो मैं करता हूं, और जो मेरे से नहीं होता है मैं आपको बोल दूंगा कि मेरे से ये नहीं हो पाएगा, बहन जी मुझे क्षमा करो, लेकिन जो मैं कहता हूं वो मैं करके रहूंगा। आपको मैंने बोला 31 जनवरी तक आपको आईडी कार्ड मिल जाएगा तो मिल जाएगा, कोई माइका लाल कुछ भी करे रोक नहीं सकता है, मैं आपको ये यकीन दिला के जाता हूं। पीएफ और ग्रेचुइटी लेके आपका जो सवाल है, पहला चीज तो आप ये समझ लीजिए, पीएफ और ग्रेचुइटी स्टेट गवर्नमेंट का जिम्मेदारी नहीं है, ये लेबर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया का काम है। लेबर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया मतलब मोदी जी का जो सरकार चल रहा है उस सरकार का काम है। यहां पे मीडिया वाले हैं, आप सबको दिखाई दे रहा है मीडिया वाले हैं। हो सकता है मैं मीटिंग करके चला गया, बीजेपी वाले आए बोले अभिषेक बनर्जी तो भाई झूठ बोल के गया है। मैं जॉन बारला, निशित प्रमाणिक और जयंतो राय, तीनों जो सांसद यहां से जीता है, मैं चुनौती देके जाता हूं, मैं अगर झूठ बोल रहा हूं और एक बाप का अगर औलाद हो, मेरे खिलाफ डिफेमेशन केस फाइल करके मुझे जेल में डालने का तैयारी करना। तीनों को चुनौती देके जाता हूं, मैं झूठ नहीं कहता हूं। पीएफ और ग्रेचुइटी सेंट्रल गवर्नमेंट सब्जेक्ट है। अब हो सकता है कुछ लोगों के पास ये कंप्लेन आ रहा है कि भाई चाय बागान के जो मालिक है
वो तो हमें पीएफ नहीं दे रहा है। और मैंने कहा पीएफ भाई बड़ा रकम है, कहीं 800 रुपये है, कहीं 1000 रुपये है, कहीं, और 800 रुपये तो आपका है, एम्प्लॉयर का भी तो है 800 रुपया। तो साल भर खत्म होने के बाद वो रकम 12, 15, 16 हजार बन जाता है, और वो पैसा आप तक पहुंचता नहीं है। क्या ये पैसा आप तक पहुंचता है? क्या ये पैसा आप तक पहुंचता है भाइयों बहनों, पहुंचता है? जरा हाथ ऊपर करके बताना। पीएफ ग्रेचुइटी की पैसा पहुंचता है? पहुंचता है, हां या ना? ये पैसा चाहिए, हां या ना? इसके लिए संघर्ष करेंगे, हां या ना? जितना दूर जाना पड़े जाएंगे, हां या ना? मेरे बातों पे भरोसा करेंगे, हां या ना? जरा जोर से आवाज ऊंची करके बोलिए, दिल्ली हिलना चाहिए, हां या ना? ये पैसा आपकी हक की कमाई है, ये आपको मिलनी चाहिए, हां या ना? मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? मिलनी चाहिए। मैं आपको यकीन दिलाता हूं, और मैं ये ट्रेड यूनियन के सारे, जितना भी तृणमूल ट्रेड यूनियन कांग्रेस के प्रतिनिधि है, रिप्रेजेंटेटिव है, प्रेसिडेंट हो या यूनियन लीडर हो, मैं सबको ये अनुरोध करके जाता हूं कि कल से ये मुद्दा जमीन पे लेके हम लोग को उतरना पड़ेगा कि पीएफ और ग्रेचुइटी बीजेपी की सरकार को हर एक चार श्रमिक के अकाउंट में पहुंचाना पड़ेगा। आने वाले 3 महीना का हम लोग समय देके इनको जाता है। और जहां पे चाय बागान की मालिक आपको पीएफ नहीं देता है, मैं लेबर मिनिस्टर यहां पे है, मैं अनुरोध करूंगा कि आने वाले 3 महीने के अंदर जहां पे ऐसी स्थिति है कि जहां पे चाय बागान की मालिक जानबूझ के बदमाशी करके आपको पीएफ नहीं दे रहा है, ग्रेचुइटी नहीं दे रहा है, 3 महीने के अंदर सारा सिस्टम पे स्लिप वाइज होना चाहिए और सबको ये ग्रेचुइटी और पीएफ मिलना चाहिए। और जो चाय बागान में मालिक नहीं देगा, उस मालिक के खिलाफ और मैनेजर के खिलाफ पुलिस में जाके एफआईआर करना, और जो उसके खिलाफ कार्रवाई होगी वो आने वाले दिन में होगा, कोई किसी को बख्शा नहीं जाएगा। मैं आपको यकीन दिला के जाता हूं, যারা পিএফ আর গ্র্যাচুইটি পাচ্ছেন না, আমি তাদের অনুরোধ করব যে আগামী দিন যেখানে মালিক ইচ্ছাকৃতভাবে পিএফ গ্র্যাচুইটি দিচ্ছে না, আপনারা যদি 3 মাসের মধ্যে পে স্লিপের বন্দোবস্ত করার জন্য আমি সহমন্ত্রীকে অনুরোধ করেছি, এটা হওয়ার পরও যদি পিএফ গ্র্যাচুইটি ইচ্ছাকৃতভাবে কোনো চা বাগানের মালিক না দেয়, তার বিরুদ্ধে লোকাল থানায় গিয়ে এফআইআর করবেন, ক্রিমিনাল কেস শুরু করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করবে, এবং সরকার যত দূর যাওয়ার যাবে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা এবং শাস্তি আমরা দাবি করছি আজকে এই মঞ্চ থেকে। दूसरा, आप लोगों का बहुत दिन से एक डिमांड है कि भाई हम चाय बागान में जब काम करने जाते हैं, खास करके मेरी माएँ और बहनों की, कि जब चाय के बागान में हम काम करने जाते हैं, छोटे छोटे बच्चे हैं, हम इनको कंधे पे उठा के लेके जाता है, ना बच्चे को खिला पाता है, ना ध्यान रख पाता है, तो इनके लिए कुछ बंदोबस्त की जाए। इनके लिए बंदोबस्त होना चाहिए कि नहीं होना चाहिए? क्या माएँ बहनें होना चाहिए कि नहीं होना चाहिए? जो छोटे छोटे बच्चे हैं, इनको लेके आपको काम करने में तकलीफ होता है कि नहीं होता है? होता है। आप देखो, देश का प्रधानमंत्री अपने आप को एक चाय वाला बोल के प्रधानमंत्री बन गया, और जिसके वजह से चाय बनती है उनके ऊपर कभी इन्होंने आंख उठा के नहीं देखा इसकी सरकार ने। प्रधानमंत्री बनने के बाद और भाजपा की सरकार सत्ते में आने के बाद अगर किसी के अच्छे दिन आया है, इन्हीं के आया है। आपके अच्छे दिन आए क्या? जॉन बर्ला के अच्छे दिन आए। घर देखा है उसकी, मकान देखा है? देखा है कि नहीं देखा है? निशित प्रामाणिक का अच्छे दिन आए हैं। उसका दिल्ली का घर देखा है आपने? निशित प्रामाणिक का करोड़ों रुपए खर्चा करके मार्बल पैलेस बनाया है। ये किन के पैसा है? ये आपकी हक की कमाई है। ये लूट के लेके जा रहा है और अपने जेबें भर रहा है। जो प्रधानमंत्री देश में अपने आप को एक चाय वाला बोल के प्रधानमंत्री बना,
जिसके वजह से चाय बनता है उसके ऊपर एक बार आंख उठाकर भी नहीं देखा। आप ऐसे सरकार चाहते थे तो आपकी जो समस्या है कि बच्चों को ले जाना और कंधे में उठा के चाय पत्ती उखाड़ना और चाय पत्ती उठाना 10 घंटा 8 घंटा काम करना, इसमें तकलीफ होता है कि नहीं होता है? तकलीफ होता है। तो इसका समाधान हल होना चाहिए कि नहीं होना चाहिए? होना चाहिए। मुझे सुनाई नहीं दे रहा है। होना चाहिए कि नहीं होना चाहिए? होना चाहिए। इस साइड से बताइए, इसका होना चाहिए। आप इधर बताइए होना चाहिए, इधर बताइए होना चाहिए। और अगर समस्या नहीं है तो कोई बात नहीं। समस्या है कि नहीं है भाई? है कि नहीं है? है। सब हाथ उठा के बोल रहे हैं। तो इसका हल होना चाहिए कि नहीं होना चाहिए? होना चाहिए। 6 महीना के अंदर मैंने बात किया है और जब मेरे पास ये खबर पहुंचा, मैंने मुख्यमंत्री से खुद बात किया। मुख्यमंत्री ने एक बार में डायरेक्शन दे दिया है लॉ मिनिस्टर को कि आने वाले 6 महीने के अंदर 50 बच्चों का क्रेश बनेगा, जिसमें 50-50 बच्चे रहेंगे पूरा चाय बागान इलाका में। अब कोई मां को बच्चों को कंधे में उठाकर चाय पत्ती उठाने के लिए जाने के लिए मजबूरी सहना नहीं पड़ेगा। यह मेरा वादा है आपको। एक एक क्रेश में 50-50 बच्चे रहेंगे तो 2500 बच्चों का रहने का इंतजाम बाद में अगर जरूरत पड़ेगा उसको हम लोग बढ़ाएंगे भी। 50 को 60 भी करेंगे, 70 भी करेंगे, 100 भी करेंगे। लेकिन 6 महीना के अंदर, अभी सितंबर है, अक्टूबर, नवंबर, दिसंबर, जनवरी, फरवरी, मार्च, 31 मार्च तक आपके 50 क्रेश बन जाएगा। यह वादा आज मैं आपको यहां से करके जाता हूं। एम्बुलेंस लेके आप लोग का कुछ डिमांड था, इसके साथ मुख्यमंत्री ने बोला, मैंने नहीं बोला, मुख्यमंत्री ने यह कहा कि अगर क्रेश बन रहे तो 2-3 चाय बागान मिला के एक प्राइमरी हेल्थ सेंटर भी बनेगा, जिसमें एडवांस ट्रॉमा केयर एम्बुलेंस रहेगा, 10 बेड रहेगा, 20 प्राइमरी हेल्थ सेंटर भी आने वाला 6 महीने में हम लोग बना देंगे। यह आप लोग का सवाल था कि नहीं? यह आप लोगों की मांग थी कि नहीं? तो देखिए, दीदी भले ही कलकत्ता में है, लेकिन दीदी को खबर आपकी ठीक है कि भाई चाय बागान में क्रेश अगर बन रहा है तो प्राइमरी हेल्थ सेंटर भी बनेगा और 6 महीना के अंदर बनेगा। ऐसा नहीं कि 2 साल, ऐसा नहीं कि 4 साल, ऐसा नहीं कि 5 साल, 6 महीना का समय मांग रहा हूं। इसके साथ साथ आप लोगों का एक मांग थी कि भाई जब चाय पत्ता का सीजन नहीं होता है तब अगर हम लोग को कम चाय पत्ता उठाने को मिलता है तो हम लोग का तनख्वाह से, हम लोग का रोजगार से पैसा काट लिया जाता है। काट लिया जाता है कि नहीं? कितना रुपया काट लिया जाता है? कोई बताए कितना रुपया काटता है? जी, सब पैसा काट लेते हैं। नहीं, ऐसा कुछ है ना कि 24 केजी तक आपको उठाना पड़ेगा। 24 केजी के नीचे अगर आप उठाए तो हर केजी से आपको 3 रुपया उनको देना पड़ेगा। 3 रुपया आपकी पगार से काट लिया जाता है। यह होता है कि नहीं होता है? यह समस्या है कि नहीं है? जरा तेज बोलिए, बारिश तो शुरू हो गया, तेज बोलिए। तो इसका हल होना चाहिए कि नहीं होना चाहिए? क्योंकि भाई कई जगहों पे मुझे जितनी जानकारी है, हो सकता है मैं गलत हूं, लेकिन मुझे जितनी जानकारी है कि अगर चाय पत्ती नहीं उग रही है तो हम उठाए कैसे? कहीं 14 केजी मिल रहा है, कहीं 15 केजी मिल रहा है, कहीं 16 केजी मिल रहा है, और आप 8 केजी का पैसा मेरे पगार से रोज काट ले रहे हो। ये तो नाइंसाफी है, ऐसे तो नहीं चलेगा। तो मैं अनुरोध करूंगा सरकार की तरफ से, अगर लेबर मिनिस्टर इसको भी लेके एक ट्राइपार्टाइट मीटिंग करे, क्योंकि लास्ट इसका ट्राइपार्टाइट मीटिंग हुआ था 2005 साल में, जब सीपीआईएम पावर में था। तब बोला था कि भाई 24 केजी तक आप उठाएंगे तो आपको पैसा मिलेगा, अगर आप ज्यादा उठाएंगे तो पर किलो आपको 3 रुपया ज्यादा मिलेगा, और अगर कम उठाएंगे तो आपका पगार से 3 रुपया काटता जाएगा। 1 किलो कम उठाए तो 3 रुपया काटेगा, 2 किलो कम उठाए तो 6 रुपया काटेगा, 3 किलो कम उठाए तो 9 रुपया काटेगा।
ऐसा है या नहीं? देखिए ये नाइंसाफी है। कहीं अगर चाय पत्ती नहीं उग रही है तो इनमें मेरा श्रमिक भाइयों का क्या दोष है? ये तो चाय बागान का जो ओनर है या मैनेजमेंट है उनको ध्यान रखना चाहिए कि भाई आप दे ही नहीं पा रहे हो, फिर बोलो तुम तो काम नहीं कर पा रहे, तुम्हारा पगार से काटेगा। ये नाइंसाफी नहीं चलेगा। तो मैं मानता हूं अगस्त से लेके नवंबर तक, क्योंकि जनवरी फरवरी से तो चाय पत्ता का काम ठीक होता है, तब तो 30-30 केजी आप उठाते हैं एक दिन में। ठीक कह रहा हूं? अगस्त से दिक्कत होता है, अगस्त सितंबर अक्टूबर नवंबर 4 महीने की दिक्कत है, 4-5 महीना है कि नहीं? अगर किसी की गलती के हिसाब से चाय पत्ती नहीं आ रहे तो जितने भी चाय बागान है उनको ये विनम्र रूप से कहा जाए कि भाई गलती अगर आपका है तो समाधान भी आपको निकालना पड़ेगा, और जो भी काम कर रहे हैं सबको 232 रुपया दिन का मिलना चाहिए, चाय पत्ता उगे या ना उगे। ये सबको करनी पड़ेगी ये 3 महीना के अंदर। ये कैसे भी पूरा करना है, ये मांग जायज है। हाँ, कोई अगर जानबूझ के काम नहीं करे तो बात अलग है, उसको नहीं मिलेगा। लेकिन मैं काम करना चाहता हूं और चाय पत्ती है नहीं तो मैं कैसे उगाऊं, मैं चाय पत्ता कैसे उठाऊं? ये बात भी तो समझना पड़ेगा मैनेजमेंट को। তৃণমূল কংগ্রেস যখন মাঠে নেমেছে আপনাদের স্বার্থ নিয়ে নামবে, মালিক পক্ষের স্বার্থ নিয়ে নয়। পিএফ গ্র্যাচুইটি নিয়ে আমি বললাম, বাচ্চাদের ক্রেশ নিয়ে আমি বললাম, প্রাইমারি হেলথ সেন্টার নিয়ে আমি বললাম, এবং আপনাদের ডেলি মজুরিয়ার হাজিরা 232 টাকা যাতে থাকে, চায়ের যদি চা পাতার যদি লক্ষ্যমাত্রা কোনো কারণে পূরণ নাও হয় তাও আপনারা 232 টাকা পাবেন, এটা আমরা সুনিশ্চিত করব, আমরা কথা দিয়ে যাচ্ছি। আর কি দাবি বলুন, কি কবে হবে? চা সুন্দরী, চা সুন্দরী তো হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আপনারা শুনুন, আপনাদের একটা দাবি আছে আমি জানি, যে আপনারা যে চা লাইনে যে জায়গাগুলোতে থাকেন, চা বাগানের লাইনে যে সমস্ত জায়গায় রয়েছেন, খুব ছোট ছোট জায়গা, 1.5 কাঠা 2 কাঠা করে জায়গা, 220 বর্গফুট জায়গার মধ্যে আপনারা 7 জন 8 জনের পরিবার থাকেন, থাকতে অসুবিধা হয়। আমি বলবো এটাও যখন পরবর্তীকালে লিজ শেষ হবে কোনোভাবে যাতে আমরা, আমাদের সরকার দিতে চায় যে এই 3,83,000 চা শ্রমিক যারা বংশানুক্রমিকভাবে এই চা বাগানে রয়েছে, যখন লিজ রিনিউ হবে কোনোভাবে যাতে আমরা যদি খতিয়ে দেখতে পারি বা এদের সুবিধা সম্মানের মর্যাদার কথা মাথায় রেখে এদের পাট্টা দিতে পারি সেই জায়গাগুলোতে, এটাও আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। যে আপনার জায়গা যাতে আপনি থাকতে পারেন, কিন্তু আপনার পরিবার থেকে যাতে একজন অন্তত চা বাগানের জন্য কাজ করে সেটাও আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আপনাদের বাড়ি সারাতে গেলে এখন মালিকের অনুমতি লাগে, বাড়ি থেকে জল পড়লে মিস্ত্রি ডাকতে 500 টাকা খরচা হয়ে যায়, আর আপনাদের ডেলি ইনকাম 232 টাকা। এই সমস্যাগুলো তো জেনুইন, আমি তো জানি। এই সমস্যাগুলো যাতে না হয় সেটাও আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। বিভিন্ন চা বস্তিতে যাতে পিএইচির পরিশুদ্ধ পানীয় জল সময় মতো পৌঁছায়, একটা দীর্ঘমেয়াদী প্রজেক্টের মাধ্যমে প্রত্যেকটা চা বাগানে যাতে সময় মতো ঠিকভাবে বিশুদ্ধ পানীয় জল আপনাদের কাছে গিয়ে পৌঁছায়, তার জন্য আমি গিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে মন্ত্রী তার সাথেও কথা বলবো এবং তাকে বলবো আগামী 1 সপ্তাহের মধ্যে যদি একবার উত্তরবঙ্গে এসে আপনাদের পরিস্থিতিগুলো দেখে একটা প্রকল্প বা একটা কর্মসূচি বা একটা জলের দীর্ঘমেয়াদী একটা সলিউশন বা প্রতিকার বা সমাধান যদি আমরা করতে পারি, এটাও আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আমরা অতটুকু বলি যতটুকু করতে পারবো, বড় বড় ভাষণ দিই না। বিজেপি ভাষণ দেয় আর মমতা ব্যানার্জি রেশন দেয়। এওয়াই কার্ড তো সবাই পাচ্ছেন, 15 কেজি চাল আর 20 কেজি আটা, 35 কেজি রেশন তো পাচ্ছেন সবাই। কি পাচ্ছেন কি পাচ্ছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আর বিজেপি কি দিয়েছে? চা বাগান অধিগ্রহণ করেগা, হাম ইয়ে করেগা, হাম वो করেগা। তারপর জনবাড়লা মল বানিয়েছে, বাড়ি বানিয়েছে, আর আপনাদের কি দিয়েছে?
ডিম্ব, হাঁসের ডিম। তা এবার যে ভাষা এরা বোঝে সেই ভাষা এদের জবাব দিতে হবে। আর একটা কথা বলে যাই, পিএফ গ্র্যাচুইটি সেন্ট্রাল সাবজেক্ট। প্রত্যেকটা চা বাগানে এটা নিয়ে আন্দোলন হবে। আমাদের যারা ইউনিটের লিডাররা আছে প্রত্যেকটা চা বাগানে, যত চা বাগান আছে, পিএফ গ্র্যাচুইটি নিয়ে সব জায়গায় আন্দোলন হবে। তার সাথে সাথে আমরা 1 মাস সময় দেব, তারপর পিএফ অফিস জেলায় যেটা রয়েছে সেটা আমরা ঘেরাও করব। তৃণমূল কংগ্রেস আপনার পাশে থাকবে। শুনুন, অক্টোবর মাসটা ছেড়ে দিন, পুজোর মাস, অক্টোবর মাসে কিছু হবে না। নভেম্বর ডিসেম্বর 2 মাস সময় দিচ্ছি। পিএফ গ্র্যাচুইটি, আধার কার্ড রিলেটেড যা সমস্যা আছে আপনারা নিজেদের চা বাগানে আন্দোলন করে 2 দিন 3 দিন ধরে পিএফ অফিস ঘেরাও করবেন। 31শে ডিসেম্বরের মধ্যে যদি পিএফ অফিস ঘেরাও করেও সমাধান না হয়, 1 জানুয়ারি থেকে বিজেপির যে 9টা এমএলএ রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা, আর সংসদ রয়েছে 3টে, ওদিকে কুচবিহার, এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার, সবার বাড়ি 1 জানুয়ারি থেকে ঘেরাও করবেন। কলকাতা থেকে আমি আসব, বাড়ি ঘেরাও করবেন। দরকার হলে দিল্লি অবধি আমরা যাব, লেবার মিনিস্ট্রি ঘেরাও করব। 3 লক্ষ শ্রমিক দিল্লি যাবে, তার অধিকার আদায় করতে দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে দিল্লি যাবে। কালকে বিজেপি এসে বলেছে না নবান্ন চলো, আজকে আমরা বলে যাচ্ছি দিল্লি চলো। কি যাবেন কি যাবেন না? নিজের অধিকার ছিনিয়ে আনতে যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? আপনার মেহনতের টাকা, আপনার পরিশ্রমের টাকা, আপনার অধিকার এদের পকেটে ঢুকবে না, আপনার কাছে আসবে। 2 মাস সময় দেবেন, নভেম্বর আর ডিসেম্বর পিএফ অফিস ঘেরাও করবেন। বাগানের ম্যানেজমেন্টকে সুষ্ঠুভাবে, ভালোভাবে, বিনয়ীভাবে বলবেন। তারপর যদি না হয়, পুলিশ তো পুলিশের মতো ব্যবস্থা নেবেই। তারপর আপনারা পিএফ অফিস ঘেরাও করবেন। দরকার হলে যেখানে আধারের সংশোধন হয় সেই পোস্ট অফিসও ঘেরাও করতে হবে। এবং তারপর নভেম্বর ডিসেম্বর আন্দোলন করেও যদি সমাধান না হয়, 1 জানুয়ারি থেকে টানা 1 মাস বিজেপি এমপি আর বিজেপি এমএলএদের বাড়ি ঘেরাও হবে। আজকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। কি করবেন তো? করবেন তো? বলুন, এদের বাইরে বেরোতে দেবেন না। বড় বড় মল, সরকারি জমি, চা বাগানের জমি দখল করে বাড়ি করেছে, সরকারি জমি দখল করে মল করেছে, ভেঙে গুড়িয়ে দিতে হবে আন্দোলনের মাধ্যমে। ছেড়ে কথা বলা চলবে না। অনেক এদেরকে জায়গা দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। কেন প্রতিনিয়ত মানুষ এদের বিশ্বাস করবে? কি করেছে বাংলার জনগণের জন্য? আজকে বলুন তো, 232 টাকা মানে 6,000 টাকা মাসে। যে শ্রমিকটা 6,000 টাকা মাসে কামাচ্ছে, 100 টাকা ডিজেল, 106 টাকা পেট্রোল, 200 টাকা সর্ষের তেল, 106 টাকা কেরোসিনের তেল, সে সংসার চালাবে কি করে? কোনোদিন ভেবে দেখেছেন? কোনোদিন নরেন্দ্র মোদীর সরকার একটা মানুষের পক্ষে সিদ্ধান্ত নিয়ে মানুষের জন্য কোনো বাংলার মানুষের পকেটে টাকা পৌঁছে দিয়েছে? কিচ্ছু করেনি। কন্যাশ্রী আপনাকে দিয়েছে মমতা ব্যানার্জি, রূপশ্রী আপনাকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক মহিলা পাচ্ছে, আর এসটি পরিবার তো মাসে 1,000 টাকা করে পাচ্ছে, বছরে 12,000 টাকা আপনার হাতে পৌঁছেছে কে? মমতা ব্যানার্জি পৌঁছে দিয়েছে। যা বলেছে করে দেখিয়েছে। সুতরাং এবার আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন বেছে নিতে হবে। আন্দোলনের মধ্যে দিয়েই এদের জবাব দিতে হবে। আপনি বলুন তো, 3 লাখ মানুষ যদি ভাবে যে আমি রাস্তায় নামবো, নিশীথ প্রামাণিক, জন বার্লা, জয়ন্ত রায়ের ক্ষমতা আছে বাড়ি থেকে বেরোবে? ক্ষমতা আছে? এটা গণতন্ত্র, একনায়কতন্ত্র নয়। গণতন্ত্রে গণদেবতা মানুষ শেষ কথা বলে। মানুষ যদি ঠিক করে যে আমি আন্দোলনের রাস্তা বেছে নেবো, আর যতদিন আমার অধিকারের থেকে আমাকে বঞ্চিত করে রাখবে ততদিন আমি রাস্তায় আন্দোলন করে তোমাদেরও দেখিয়ে দেবো কত ধানে কত চাল। এদের ক্ষমতা আছে? ক্ষমতা থাকলে করো না। 3 লক্ষ লোক যদি নিজের অধিকার আদায় করার জন্য দিল্লি যায়, তখন দেখি না গ্র্যাচুইটি
পিএফ কি করে আটকায়? আটকাতে পারবে? কোনোদিন বিজেপির নেতারা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে? সিপিএমের নেতারা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে যে আপনারা পিএফ পাচ্ছেন না, গ্র্যাচুইটি পাচ্ছেন না, আমরা আন্দোলন করব? আপনাদের চা তুলতে গিয়ে অসুবিধা হচ্ছে বাচ্চা কাঁধে নিয়ে কাজ করতে, আমরা আপনাদের জন্য ক্রেশের সুব্যবস্থা করব। আপনাদের মেডিকেল ফেসিলিটির সমস্যা রয়েছে, আমরা প্রাইমারি হেলথ সেন্টার করব, পানীয় জলের সুব্যবস্থা করব, থাকার জায়গা মর্যাদা সম্মানের সাথে আপনার নামে করে দেবো? কোনো দিন না। আমরা যা বলি আমরা কথা দিয়ে কথা রাখি। তৃণমূল কংগ্রেস হচ্ছে হাই কোয়ালিটির ডিভিডি, চালালে আপনি শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। আর বিজেপি হচ্ছে অডিও ক্যাসেট, ভাঙা অডিও ক্যাসেট, চালালে চোখে দেখতে পাবেন না, খালি কানে শুনতে পাবেন। এটা হচ্ছে পার্থক্য। সুতরাং আপনাকে বুঝতে হবে। এর সাথে কৃষক ভাইদের জন্য আমি বলে যাব যে আমি যখন 12 তারিখ ধূপগুড়িতে এসেছিলাম, জলপাইগুড়ি জেলা নদী দিয়ে ঘেরা জেলা, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুঃখজনক যে বর্ষার পর আপনাদের কৃষকদের চাষের একটা সমস্যা থেকে যায়, জল পান না। ইতিমধ্যেই মন্ত্রিসভায় রদবদলের পরে নতুন সেচমন্ত্রী পার্থ ভৌমিক জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এসে সবার সাথে বৈঠক করে গেছে এবং আমার সাথে তার বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেছেন যে বিশেষ করে কুমারগ্রাম, ওদিকে মাটিয়ালি, ক্রান্তি, আলিপুরদুয়ার 2, মাদারিহাট, এই সমস্ত এলাকায় প্রায় 50,000 কৃষক রয়েছে যাদের চাষের জলের সমস্যা রয়েছে। 5,500 হেক্টর জমি খাল কেটে জলের ব্যবস্থা আগামী 8 থেকে 10 মাসের মধ্যে করে দেবে, যাতে আগামী শীতের আগে আপনার চাষের জমিতে জল পৌঁছে যায়, কোনো রকম কোনো অসুবিধা না হয়। এটাও আমি আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি। আর আমি এতবার আসব জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, ফাঁসি দেওয়া, যে ভোটের সময় দেখবেন আপনারাই বলবেন এতবার এসছেন, আর আসার দরকার নেই, এবার অন্য জেলা করুন, এখানে তো আমরা বুঝে নেব। বিজেপির সাথে লড়াই, বহিরাগতদের সাথে লড়াই আমরা নিজেরা বুঝে নেব। আমি 12ই জুলাই নতুন তৃণমূল কংগ্রেসের কথা বলেছিলাম, সে নিয়ে অনেক জলঘোলা হয়েছে, অনেকে অনেক রকম লিখছে, বলছে, দেখাচ্ছে যে ভাই নতুন তৃণমূল আবার কি, তার মানে কি পুরনো তৃণমূল বাদ? আমি তো বলিনি পুরনো তৃণমূল বাদ। নতুন তৃণমূল মানে মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চাইছে, তৃণমূলকে সেভাবেই তৈরি করা, প্রতিষ্ঠিত করা, গঠন করার জন্য আমরা বদ্ধপরিকর। এমন ব্লক কমিটি, টাউন কমিটি বেরিয়েছে, আপনারা দেখেছেন যে কাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কাদেরকে ব্লকের সভাপতি করা হয়েছে। আগামী দিনে পঞ্চায়েতেও দেখবেন শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে। আমরা আমাদের কথা নিয়ে মানুষের কাছে যাব, বিরোধীরা বিরোধীদের কথা নিয়ে মানুষের কাছে যাবে। মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, কিন্তু সারা বছর যদি কেউ মানুষের পাশে থাকে, মানুষ আর তার সাথে বেইমানি করে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি নতুন তৃণমূলের কথা কেন বলেছি? যে সেই তৃণমূল, যে তৃণমূল 2011 সালে সিপিএমের মতো বাংলার বুকে জাঁকিয়ে বসে থাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা শক্তিকে উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে সফল হয়েছিল, সেই তৃণমূলকে মানুষ দেখতে চায়। সেই তৃণমূলকে মানুষ দেখতে চায় যে শ্রমিকের দাবি দেওয়া নিয়ে, কৃষকের দাবি দেওয়া নিয়ে রাস্তায় আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে বদ্ধপরিকর। সেই তৃণমূলকে মানুষ দেখতে চায় যে তৃণমূল কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, শিশুসাথী, লক্ষ্মীর ভাণ্ডারে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে দিয়ে তাদেরকে সাহায্য করে। যে তৃণমূল মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। নিশ্চিতভাবে 2-1 জন, 3 জন, 4 জনের জন্য চলার পথে নিশ্চিতভাবে দল এত বড় একটা সংগঠন, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু ভুলের সংশোধন দল করছে কিনা আপনি দেখুন। আমি যখন 12ই জুলাই এসছিলাম, তখন তো অনুব্রত মণ্ডল বা পার্থ চট্টোপাধ্যায়কে ইডি সিবিআই ধরেনি, তাও আমি তৃণমূলের কথা বলেছিলাম নতুন তৃণমূল। তখন তো এই ঘটনাগুলো ঘটেনি। যদি কেউ কোনো রকম ভুল করে, ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করে, দল তার পাশে দাঁড়াবে না, এটা আমি অত্যন্ত স্পষ্ট করে বলে যাচ্ছি, রাজ্য নেতা থেকে বুথ নেতা। যদি কেউ কোনো রকম ভাবে
দলকে ভাঙিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ঠকিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে রাজনীতি করে, দল তার পাশে দাঁড়াবে না। কিন্তু আপনি বলুন, যে 2 নম্বরীগুলো ইডি সিবিআই এর ভয়ে বিজেপিতে গিয়ে যোগদান করেছে, তাদের বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিয়েছে বলুন? তৃণমূল কংগ্রেস তো ব্যবস্থা নিয়েছে, যা বলেছে করে দেখিয়েছে, বুকের পাঁটা লাগে রে। করেছো তোমরা? করেছো? এই তো মলয় ঘটক বসে আছে, সিবিআই রেড করেছে, কি পেয়েছে? 14,000 টাকা। যাতায়াতের খরচাটাও ওঠেনি। 8 ঘন্টা 10 ঘন্টা ধরে রেড করে 14,000 টাকা, 5 বার 6 বারের এমএলএ। এই হচ্ছে ইডি সিবিআই। আর যাদেরকে কাগজে করে টাকা নিতে দেখা যাচ্ছে, তারা এখন বিজেপিতে গিয়ে চোর গিয়ে সবাইকে চোর বলছে। আপনি ভাবতে পারছেন যে কোনো বহিরাগত শক্তি